আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৪১। লিখেছেন ইলমা বেহরোজ। সূর্যি মামার ঘুম ভাঙতে তো এখনো বাকি, তবে তার আগেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা। পদ্মজা স্বামীর বুকে ওম ঝরে ফেলে অজু করে আসেন। এসে দেখে সোহাগের স্বামী এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্মজা ডেকে তোলে। একসাথে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষ করে আমির ঘুমিয়ে পড়ে। পদ্মজা রান্নাঘরে যায়। গিয়ে দেখে ফরিনা বেগম এখনো আসেনি। আজ মেট্রিক পরীক্ষার ফলাফল। উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে। সে পায়চারি করতে করতে লাবণ্যের ঘরে আসে। দরজা খোলা। পদ্মজা বাইরে থেকে উঁকি দিয়ে দেখল রানী মাটিতে বসে আছে, উদাস হয়ে কিছু ভাবছে। রাতে ঘুমায় না, নিজের মতো জগৎ নিয়ে নিয়েছে। খাবার রেখে দেওয়া হয়, যখন ইচ্ছে হয় খায়। পদ্মজা দীর্ঘশ্বাস ফেলল, এরপর জায়গা ত্যাগ করল। রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায়, তবে এই ভোরবেলা সবার সামনে না যাওয়ার মঙ্গল। পদ্মজা সদর ঘরে পায়চারি করতে থাকল। ফরিনা বেগম তাসবিহ পড়তে পড়তে প্রবেশ করল সদর ঘরে। পদ্মজাকে দেখে প্রশ্ন করল, উইঠ্যা আইছো তুমি? চুলার আগুন ধরাইছ? পদ্মজা অপরাধীর মতো মাথা নত করে না উচ্চারণ করল। ফরিনা এ নিয়ে কথা বাড়াল না, মৃদু কণ্ঠে আদেশ করল, লাবণ্যকে ডাইকা তুইল গিয়া। সেরিডা আইজও মানুষ হইল না। ভোরের আলো ফুটতে গেছে, হে এখনো ঘুমায়। আচ্ছা আম্মা। পদ্মজা আবার লাবণ্যর ঘরের সামনে আসে। এবার আর বাইরে থেকে উকি দিল না, ঘরে ঢুকল। পদ্মজা আওয়াজ করে দরজা খুলে, তবুও রানীর ভাবান্তর হলো না। সে যেভাবে মাটিতে বসে ভাবনা তাকিয়েছিল সেভাবেই রয়েছে। পদ্মজা রানীর দিকে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর লাবণ্যকে ডাকলো, এই লাবণ্য। লাবণ্য 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 আড়মোড়া ভেঙে ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকিয়ে বলল, আজ ফলাফল আর কিছু, আর তুই ঘুমাচ্ছিস? পদ্মজার কথা বুঝতে লাবণ্যের অনেক সময় লাগলো। যখন বুঝতে পারল, লাফিয়ে উঠে বলল, বুকে হাত রেখে হাঁসফাঁস করতে করতে বলল, কি বললি এটা? দেখ কলিজা লাফাইতাছে। কি ভয়ানক কথা মনে করায় দিলি। উফ। পদ্মজা হাসল, বলল, কলিজা লাফায় না, বুক ধড়ফড় করে। হ, ওইডাই। আমি ফেল করব, রানী আপার মতো মাইর খাবো দেখিস। শ্বাসকষ্ট হইতাছে। লাবণ্য ভয়ে ভয়ে ঘন নিঃশ্বাস নিল। সে আসক্ত আছে এই চিন্তায়, রাতে ঘুম আসেনি। ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গেছে। পদ্মজা লাবণ্যের ছটফটানি দেখে ভয় পেয়ে যায়। সান্ত্বনা দিতে বলল, এমন কিছু হবে না দেখিস, বেহুদা চিন্তা করিস। সূর্য উঠে যাবে, নামাজ পড়ে জলদি আল্লাহর কাছে দোয়া কর। লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপাড়ে ছুটে যায়। এইবার পদ্মজা হেসে ফেলল। রানীর দিকে চোখ পড়তে হাসিটা মিলিয়ে যায়। রানী কাঁদছে। পদ্মজা দুপা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়। রানীর পাশে বসে ডাকল, আপা। রানী চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায়। পৃথিবীর সব কষ্ট বুঝি একজোট হয়ে রানীর চোখে ভীরু জমিয়েছে। রানী অশ্রু ও রুদ্ধ কণ্ঠে বলল, প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা? তুমি তো অনেক জ্ঞানী, সবাই তোমারে বুদ্ধিমান কয়, তুমি একটা বুদ্ধি দাও না, এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি আমারে দেখায় দিবা শান্তির পথ। মানুষের কতটা কষ্ট হলে এইভাবে শান্তি খোঁজে? পদ্মজার চোখ টলমল করে ওঠে। সে ঢোক গিলে বলল, পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো, নামাজ পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো।
একদিন ঠিক শান্তি খুঁজে পাবে। আমার মতো পাপীর আল্লাহ কবুল করবে। আল্লাহ তাআলার মতো দয়াবান উদার আর কেউ নেই। পাপ মোচনের জন্য অনুতপ্ত হয়ে সেজদা দিয়েই দেখো না আপা, ক্ষমা চেয়েই দেখো, আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে দেবেন। সেই দিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছে। রানী জানালা রানী জানালার বাইরে তাকায়, আম গাছের ডালে চোখ পড়ে বলে, কেন এমনটা হইল আমার সাথে? ব্যভিচার করেছে আপা, বিয়ের আগে এইভাবে। আপা এইসব ভেব না আর, যা হওয়ার হয়েছে। দুনিয়াতে আর চাওয়ার বা পাওয়ার কিছুই নেই আমার। আখিরাতের জন্য সম্পদ জমাও। এবার রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজার মাথা সরে স্মৃতি করে সব সময় এক অংশে স্মৃতি দেখা যাচ্ছে, বাকিটুকু শাড়ির আঁচলে ঢাকা। মেয়েটা এত স্নিগ্ধ, এত সুন্দর, এত পবিত্র দেখতে, দেখলেই মনে হয় প্রাণ জুড়িয়ে যায়। পদ্মজা বলল, আখিরাতের সম্পদ এক এবাদত, খাঁটি এবাদত। তুমি খুব ভালো পদ্মজা। রানী মৃদু হেসে বলল, তোর চোখ বেয়ে পানির ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসল, বলল, এখন নামাজ আদায় করতে পারবে? তাহলে পড়ে নাও। ওই দিনটার পর আর গোসল করি নাই। আজ করবে কিন্তু করব। আসি, আসো। পদ্মজা বেরিয়ে আসে। দরজার বাইরে পা রাখতেই রানীর কান্নার স্বর কানে আসে। পদ্মজা থমকে দাঁড়ালো, পিছনে ফিরে একবার রানীকে দেখে। রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। পদ্মজা মনে মনে প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করে দাও, রানী আপাকে শান্তির পথে ফিরিয়ে রহমত দাও। বাড়ির সবাই মেট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমির সেই সকালে 10টায় বের হয়েছে। এখনো বাজে দুপুর 3টা। লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরা পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে। পদ্মজা ঝিম মেরে বসে আছে। হেমলতা সব সময় পদ্মজাকে বলতো মেট্রিক ফার্স্ট ডিভিশনে পাওয়ার জন্য। পদ্মজার এইবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশনে ফলাফল করবে, আর একবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশন চলে আসবে। সে এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের তালু চুলকাচ্ছে। এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে। কতদিন হলো দেখা হয় না। প্রথম মায়ের জন্য প্রায় কাঁদত সে। এখন অভ্যাসে মানিয়ে নিয়েছে। কাছে আসরের আজান পড়েছে, এখনো ফেরেনি আমির। পদ্মজা নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায়। এরপর যা দেখল, খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। আমিরের সাথে হেমলতা, পূর্ণা এসেছে। দুইজনের পরনে কালো বোরখা। তিনজন আলগা ঘর পেরিয়ে আনন্দর মহলের দিকে আসছে। মাথার উপর কড়া রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর পথিক তৃষ্ণার্ত হয়ে পানির দেখা পেলে যেভাবে আনন্দ হয়, ঠিক তেমন আনন্দ হচ্ছে পদ্মজার। ইচ্ছে হচ্ছে দুই তলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে, কিন্তু তা তো সম্ভব নয়। পদ্মজা উন্মাদের মতো দৌড়াতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল, তবুও দৌড়তে থামালো না। সদর ঘরে সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায়। হেমলতা কিছু বুঝে ওঠার আগেই তার নয়নের মণি ঝাঁপিয়ে পড়ে বুকে। পদ্মজার ছোঁয়ার চারদিকে যেন বসন্ত শুয়ে পড়ে। পূর্ণা পদ্মজাকে দেখে জড়িয়ে ধরে ফোঁপাতে থাকে। পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, এতদিন আসতে মনে হইল তোমাদের, এভাবে পর করে দিলে আম্মা। আর পূর্ণা, তুই তো আসতে পারিস, বোনকে মনে পড়ে না?
শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথা আর চুল ঢেকে দিল হেমলতা। এরপর বলল, মেয়ের শ্বশুরবাড়ি আসা কি এতই সোজা? তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার যদি মা বাবা সহজে না আসতে পারে? আপা, আমার তোমার খুব মনে পড়ে। পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিল। আমারও মনে পড়ে। হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বলল, 750 মার্ক পেয়েছিস, স্টার মার্ক, ফার্স্ট ডিভিশন। এই খুশিতে আর কাঁদিস না। পদ্মজার চোখ ভর্তি জল, গাল ঠোঁটে চোখের জল ভাজে। এমন অবস্থায় হাসল, তাকে মায়াবী ভোরের শিশিরের মতো দেখায়। হেমলতা অন্দরমহলে সদর দরজার দিকে তাকিয়ে দেখল, হেমলতা বাড়ির বাকিরা তাকিয়ে আছে। তিনি পদ্মজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসেন। ফরিনা বেগম মুখ দেখে পদ্মজা ভয় পাচ্ছে। ওনার মুখ আগেই ছুটে। আম্মাকে কিছু বলবেন না তো? হেমলতা সবাইকে সালাম দিয়ে বলল, আমির ধরে নিয়ে আসলো। মজিদ হাওলাদার বিনীত স্বরে বলল, এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন, আজ আসবেন, আগে জানলে গরু জবাই করে রাখতাম। হেমলতা হাসলেন, বলছেন এই অনেক? বললেই হবে না, করতে হবে। কয়দিন কিন্তু থেকে যাবেন? এটা বলবেন না। আজই ফিরতে হবে আমায়। কিছুক্ষণ থেকেই চলে যাব। প্রথমবার আসলেন, কিন্তু কিছুক্ষণ থেকেই চলে যাবেন। আবার আসবো, অনেকদিন থেকে যাব। আজকের রাতটা থেকে যান। আম্মা, আজ থেকে যাও আমার সাথে, পদ্মজা অনুরোধ করে বলে। হেমলতা হাসল। ফরিনা কিছু বলল না, ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন তিনি। হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান। কেমন ধরনের চোখের দৃষ্টি, যেন একবার তাকাতেই ভেতরের সব কিছু ফেটতে পড়ে। আর চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোনো দেশের রাজরানী। তার উপর আমির দরজা দেখিয়ে শাশুড়ি নিয়ে এসেছে। ফরিনা বিরক্ত হচ্ছেন। হেমলতা ফরিনার দিকে তাকিয়ে ফরিনার চোখ সরিয়ে নেন। হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন, আপা কথা বলছেন না যে? আমার উপর বিরক্ত হয়েছেন খুব? হেমলতার কথায় ফরিনা সহ উপস্থিত সবাই অস্বাভাবিক অস্বস্তিতে পড়ে যায়। ফরিনা হাসার বৃথা চেষ্টা করলেন। এরপর বললেন, কি বলেন আপা? বিরক্ত হইতাম কেরে? এই প্রথম আইসেন, খুশি হয়ে তাই বলুন। দরজার বাইরে দরজার দ্বারায় গপ আর কতক্ষণ হইব, ঘরে আহেন। ফরিনা দ্রুত সটকে পড়ে সদর ঘরে আগে হেঁটে আসেন। হাঁপাতে থাকেন, বিড়বিড় করে, মহিলা এত চালাক, সত্যি সব বুঝে ফেলে। হেমলতা আবার আর চোখে শাড়ির আঁচল মুখে চেপে সেকেন্ড কয়েক হাসলেন। হেমলতাকে হাসতে দেখে পদ্মজা বলল, সবাই সদর ঘরে আসো বলে লাবণ্য ও পদ্মজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন শাহানাকে দাওয়াত দেওয়া হয়েছে। আর এখন হাওলাদার বাড়ি আছে। দুই বোন হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল। লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছেন। আমির এখনো লাবণ্যর ফলাফল কাউকে বলেনি। সে সদর ঘরে থেকে লাবণ্যকে ডাকছে, লাবণ্য, এই লাবণ্য, শুনছিস? এদিকে আয়, আজ তোর খবর আছে। আমিরের কথা শুনে লাবণ্যের বুক ধুমপুকিনি থেমে যায়। এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। নিশ্চিত সবাইকে
নিশ্চিত ফেল করেছে। লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মার খাবে। আমির আবার ডাকলো, বেরিয়ে আয় বলছি, নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো। তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে। লাবণ্য তড়িঘড়ি করে বিছানা থেকে নামে, গায়ের ওড়না ঠিক করে দরজা খুলে সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সূরা পড়তে থাকে। আমিরের চেয়ার ছেড়ে দাঁড়াতে লাবণ্য কেঁপে ওঠে, কাঁদো কাঁদো হয়ে বলল, আগামী বছর মেট্রিক পাশ করাম কসম। এই বছর তো পাশ করেছিস, তাহলে আগামী বছর আবার মেট্রিক দিবি কেন? তার মুখটা হা হয়ে যায়। লাবণ্যের মুখের ভঙ্গি দেখে সবাই হাসল। লাবণ্যের খুশিতে কেঁদে দিল। আমির লাবণ্যকে জিজ্ঞাসা করে মাথার হাত বুলিয়ে বলল, আর একটুর জন্য ফেল করিসনি? লাবণ্য হাসতে হাসতে কাঁদছে। লাবণ্যের পাগলামি দেখে আমিরও হাসছে। তখন সদর ঘরে প্রবেশ করল রিদওয়ান হাওলাদার। হেমলতা রিদওয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকালো। হেমলতার চোখে চোখ রাখতেই রিদওয়ান বিব্রত হয়ে পড়ে, চোখ সরিয়ে নেয়। এরপর অনুর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা আর তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছেন। রিদওয়ান ঘর ছেড়ে বেরিয়ে যান। এ যেন সাপুড়ে ও সাপের খেলা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।